আর কলকাতার পর সরাসরি আপনাদের নিয়ে যাব বীরভূমে ফুল্লরা কালীবাড়ি। লাভপুরের এই মন্দিরে দূর দূরান্ত থেকে মানুষ আসেন, আর আজ সকাল থেকেই পুজোর আয়োজন কিন্তু জোর কদমে চলছে। এই মুহূর্তে মন্দিরে কি চলছে জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, প্রত্যেক দিন যে পুজো হয় অর্থাৎ নিত্যদিনের পুজোর চেয়ে আজকের পুজো ফুল্লরা কালীবাড়িতে কি কতটা আলাদা এবং কি কি বৈশিষ্ট্য রয়েছে? দেখো, দেশ বিদেশে ছড়িয়ে থাকা 51টি সতীপীঠের মধ্যে একটি হচ্ছে বীরভূমের লাভপুরের এই ফুল্লরা কালীমাতা মন্দির। এখানে কথিত আছে যে সতীর নিচের অংশের ঠোঁট পড়েছিল যখন দক্ষযজ্ঞ চলছে, সেই সময় সতীর অধর ওষ্ঠ এখানে পড়ে এবং তারপর থেকে এখানে দেবী ফুল্লরা হিসেবেই পূজিতা হয়ে আসছেন। প্রত্যেক দিন যেমন নিত্য পুজো হয় তা তো হয়ই, কিন্তু এই বিশেষ দিনটায় দীপান্বিতা অমাবস্যার এই বিশেষ দিনটাতে কিন্তু শান্তিনিকেতন থেকে 30 কিলোমিটার দূরে লাভপুরের এই সতীপীঠে সেখানে বেশ জাঁকজমকের সঙ্গে নিষ্ঠা সহকারে দেবী পূজিতা হন। যেটা ফুল্লরা মন্দিরের যেটা চিরাচরিত রীতি, সকালবেলা একদম ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু এবং তারপর তেল সিঁদুর মাখিয়ে মায়ের অঙ্গরাগ হয় এবং তারপর নিত্য পুজো দুপুর 1টা নাগাদ মাকে ভোগ দেওয়া হয়। তাতে ডাল, ভাত, পায়েস, 2 তরকারি, ছোট মাছ, মাছের টক, বড় মাছের ঝোল, পায়েস এ দিয়ে দুপুরের যে ভোগ তা হয় এবং তারপর দুপুরে 1 ঘন্টার জন্য মন্দিরের দরজা, গর্ভগৃহের দরজা বন্ধ রাখা হয় 1টা থেকে 2টো পর্যন্ত। তুমি দেখতে পাবে এখানে এই মুহূর্তে পূজার্চনা চলছে। আমার সঙ্গে রয়েছেন এই সতীপীঠের এক অন্যতম পূজারী, তার থেকে একটু জেনে নেব আপনাদের এই কালী পুজোর দিনটাতে নিশি পূজা বিশেষ করে কিভাবে হয়, কি কি আচার নিয়ম রয়েছে? নমস্কার, এটা মহাপীঠ। সতীর নাম হচ্ছে দেবী ফুল্লরা এবং আমাদের যেহেতু মায়ের জয় দুর্গা রূপে পুজো পাঠ হয়, তো সেই জন্য দুর্গা পুজোর সব কিছু মায়ের পুজো পাঠ করানো হয় এবং বিশেষ বিশেষ তিথি যেমন অমাবস্যা, পূর্ণিমা এবং এই দীপান্বিতা অমাবস্যায় মায়ের বিশেষ নিশি পূজা, হোম, বলিদান এবং কিছু ভক্ত সমাগমের প্রসাদ বিতরণ করা হয়। এবং মায়ের এই যে বিগ্রহটা দেখছেন এটা হচ্ছে পুরোটাই স্বয়ম্ভূ শিলা এবং এই যে শরীরের রংটা লাল। মা যেহেতু সধবাবস্থায় দেহত্যাগ করেছিলেন সেই জন্য মাকে রোজ তেল আর সিঁদুর মাখানো হয়। এই জায়গার আদি প্রাচীন নাম হচ্ছে অট্টহাস, বর্তমানে এটা এখন লাভপুর নামে পরিচিত। এনার যে ভৈরব, উনি হচ্ছেন বিশেষ ভৈরব, মানে মন্দির থেকে নেমেই যেটা ডান দিকে শিব মন্দির ওটা ভৈরব, পিছনে পঞ্চমুণ্ডী আসন, তার বিপরীতে শিবাস্থল, সম্মুখে মায়ের উত্তরবাহী নদী এবং শ্মশান। এটা পঞ্চমুণ্ডী মানে মহাপীঠের লক্ষণ। পিছনে মায়ের ভোগ ঘরের স্থান, সেখানে রোজ 300 থেকে 400 মানে ভক্ত সমাগম মায়ের প্রসাদ পান এবং প্রত্যেক প্রসাদের দরুন মায়ের 40 টাকা করে ভোগের জন্য নেওয়া হয়। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা তুমি দেখে বুঝতে পারবে যে এখানে কিন্তু কোনো বিগ্রহ নেই, এই সতীপীঠে কোনো বিগ্রহ নেই, একটা স্বয়ম্ভূ শিলা, তাকেই দেবী রূপে পূজা করা হয় এবং তেল সিঁদুর মাখানো সেই স্বয়ম্ভূ শিলা যুগ যুগ ধরে ভক্তদের টেনে আনছে এই ফুল্লরা মাতার মন্দিরে লাভপুরে। ধন্যবাদ সন্দীপ, তুমি ছবি দেখা থাকো আমাদের। বীরভূমে বিজয়া সম্মেলনীতে ফের সামনে এসে পড়ল অনুব্রত মণ্ডল ও কাজল শেখের ঠান্ডা লড়াই। সাংসদের ভাষণ চলাকালীনই পাল্টা স্লোগান দিতে শুরু করলেন 2 নেতার অনুগামীরা। বাধ্য হয়ে বক্তব্য থামিয়ে দিতে হলো শতাব্দী রায়কে। বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে বিজয়া সম্মেলনীকে ঘিরে সেই দ্বন্দ্বই আরও প্রকট হয়ে উঠল। তৃণমূল সাংসদের ভাষণ চলাকালীনই শুরু হলো দুপক্ষের স্লোগান যুদ্ধ। বাধ্য হয়ে বক্তব্য থামিয়ে দিতে হলো শতাব্দী রায়কে। শনিবার মোরারইয়ে তৃণমূলের বিজয়া সম্মেলনী ছিল। বক্তব্য রাখছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। মঞ্চে তখন বসে রয়েছেন তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। ঠিক সেই সময় সেখানে পৌঁছন বীরভূমের জেলা সভাধিপতি ও জেলা রাজনীতিতে অনুব্রত মণ্ডলের বিরোধী বলে পরিচিত কাজল শেখ। তাকে দেখেই স্লোগান দিতে শুরু করে দেন তার অনুগামীরা। পাল্টা অনুব্রত মণ্ডলের অনুগামীরাও তার ছবি হাতে স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বাধ্য হয়ে ভাষণ থামিয়ে দিতে হয় শতাব্দী রায়কে। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মঞ্চ থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দেন তৃণমূল সাংসদ। যে ভালো ফলের জন্য আমাদের দরকার একসঙ্গে হওয়া। তাই যদি কেউ মনে করো যে আমি বিরোধিতা করব, যদি কেউ মনে করো যে এত বড় তোমার কি হচ্ছে, তোমার কাছে লোক যাচ্ছে কারণ তৃণমূলের নাম আছে তোমার সঙ্গে, তুমি যে পোস্টটা হোল্ড করছো তৃণমূলের বলে, যে যে প্রিয় নেতা থাকতে চাইবে সে সবাইকে নিয়ে চলুন। কোনো গোষ্ঠী গ্রুপ তৈরি করবেন না, এতে কোনো লাভ হবে। এবারই প্রথম নয়, গত বছরও এই বিজয় সম্মেলনে ঘিরেই দুই নেতার বিবাদ সামনে এসেছিল। অনুব্রত মণ্ডলের পাশে কোর কমিটির বাকি সদস্যদের দেখা গেলেও অনুপস্থিত ছিলেন কাজল শেখ। আজকে মুরারয়ে দেখাতে চেয়েছিল শতাব্দী দিদিমণিকে সঙ্গে নিয়ে, কেষ্টবাবু ভাইজানকে পাশে বসিয়েছিলেন, কিন্তু ভাইজান একবারও কেষ্টবাবুর নাম করেনি, আর কেউ কাউকে একবারও সম্বোধনও করেননি। সুতরাং 1 ঘন্টা পরে এসে ওনার বোধোদয়টা পরিষ্কার হলো, তৃণমূলের শত্রু তৃণমূলই। অনুব্রত মণ্ডলের পর আর কাউকে জেলা সভাপতি পদে বসায়নি তৃণমূল। বর্তমানে বীরভূমে কোর কমিটি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরেও যে দলের মধ্যে ঠান্ডা লড়াই থামানো যাচ্ছে না তার প্রমাণ মিলেছে সদ্য প্রকাশিত দলের সাংগঠনিক রদবদলের তালিকাতেও। খয়রাশোল, দুবরাজপুরের পর এবার নলহাটি 2 নম্বর ব্লক এবং ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকেও কোনো একজনকে সভাপতি করা যায়নি, দায়িত্ব দেওয়া হয়েছে কোর কমিটির ওপর। তবে যে শিউরি 2 ব্লক নিয়ে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল, সেখানে কাজল শেখের ঘনিষ্ঠ নুরুল ইসলামকেই ব্লক সভাপতি পদে রেখে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। ক্রিয়েটেড করা একটা বিশৃঙ্খলা, আমি তো বলেছি যে বোলপুর থেকে বিশৃঙ্খলাটা করানো হচ্ছে। যদি দলের মধ্যে কোনো নেতা নিজেকে বড় নেতা মনে করে যদি বিশৃঙ্খলায় মদত দেয়, তার কারণ হচ্ছে কোনোদিন তো ছিল না। আপনারা হিসেব করে দেখবেন, এটা বিগত 7-8 মাস ধরে হচ্ছে, তার আগে তো এরকম ছিল না। এটা করানো হচ্ছে, এটা কে বোঝে না বলুন? তৃণমূল এক এবং ঐক্যবদ্ধ, এবং এই যে বিজয়া সম্মেলনী, এই কর্মসূচিগুলো ব্যাপকভাবে সফল। হাতের 5টা আঙুল সমান হয় না, কোন জায়গায় এতগুলো মতো পার্সেন্টেজ আসবে না। যদি কারোর সঙ্গে কোথাও কোনো ইস্যুতে একটু মতপার্থক্য থাকেও, তাহলেও দেখবেন যখন বড় লড়াই সামনে থাকবে, মমতা ব্যানার্জির ছবি সামনে, দল এক পরিবারের মতো জনতার দরবারে একসঙ্গে লড়বে। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে লালমাটির জেলায় বারবার সামনে চলে আসছে শাসক দলের দ্বন্দ্ব। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।